10 বছরের আগে হলে আমরা সেটাকে প্রিমেচার মেনার্কি বলি। অনিয়মিত পিরিয়ডটার কারণটা কি? সাধারণত কিন্তু এটা দেখা যাচ্ছে ইটস এ লাইফস্টাইল প্রবলেম। ক্লটস পড়া, ব্যথা হওয়া মানে কিন্তু ওর কিছু একটা প্রবলেম হচ্ছে। ওয়েট লুজ করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু হেলথি ফুড খেতে হবে। আপনাদের মনে কখনো এই ধরনের প্রশ্ন এসেছে যে একটি মেয়ের 10 বছর বয়সেই পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন হয়ে গেল, কিংবা 14 বছর পার করার পরেও তার পিরিয়ড হচ্ছে না? সেটা কি চিন্তার বিষয় হবে না আপনাদের জন্য? অথবা আমাদের অতিরিক্ত পিরিয়ড কিংবা অতি কম বা অনিয়মিত পিরিয়ড কেন হচ্ছে? তার সাথে সাথে মাথা ব্যথা, মুড সুইং, এ ধরনের হাজারো শারীরিক সমস্যা কেন হচ্ছে? শুধুই কি হরমোনের বিষয়? আজ আমরা পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন সম্পর্কিত কিছু কমন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যাচাই করব। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা মিত্র। সুস্মিতা দি, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। যখনই কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তারপর সময় যত গড়ায়, সে যত বাড়তে থাকে, অভিভাবকদের মাথায় কিন্তু এই প্রশ্নটা চলে আসে যে তার পিরিয়ডের সময় হয়ে আসছে। সেই হিসেবে তারা মেন্টাল প্রিপারেশন নেওয়া স্টার্ট করে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্নটাই হচ্ছে, একটা মেয়ের ক্ষেত্রে এই পিরিয়ড হওয়ার স্বাভাবিক বয়স কোনটা? খুব ঠিক কথাই তুমি বলেছো দিশা। এটা একটা সব পেরেন্টসদের, সব বাবা মায়েরই একটা বিরাট চিন্তার কারণ থাকে যে পিরিয়ডটা কখন হবে। স্পেশালি এখন একটু আর্লি পিরিয়ড হয়, সেই জন্য স্কুলের থেকে একটু বলে দেওয়া হয় বাচ্চাদের যে এক্সপেক্ট করতে, কারণ ছোট বাচ্চারা তো ভয় পেয়ে যায় অনেক সময়। কিন্তু ইন্ডিয়াতে ওভারঅল তুমি যদি দেখো, আমাদের পিরিয়ডের এজটা বাচ্চাদের হচ্ছে 12 to 13 ইয়ার্স, 12 থেকে 13 বছর, যেটা আগে ছিল 13 থেকে 14 বছর। সুতরাং এখন একটু কমে গেছে। কিন্তু আমরা ওভারঅল আরেকটা জিনিস দেখি প্র্যাকটিসে, যখন শহরের মেয়েরা, যারা আরবান সিটিতে, যারা একটু কম খেলাধুলো করে, কম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, একটু ওভারওয়েট হয়, বেশি খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, তাদের পিরিয়ডটা আবার আরেকটু আগে হচ্ছে। আর যারা একটু শহরতলিতে, গ্রামের দিকে থাকে, অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, তাদের পিরিয়ডটা একটু পরের দিকে হয়। সুতরাং কিন্তু 10 বছরের আগে হলে আমরা সেটাকে প্রিমেচার মেনার্কি বলি। এই পুরো পিরিয়ড ফার্স্ট স্টার্টিংটাকে আমরা মেনার্কি বলি। 10 বছরের আগে হলে ওটা একটু চিন্তার, বা 16 বছর অবধি বয়স হয়ে গেল একটা মেয়ের, পিরিয়ড তখনও চালু হলো না, তখন আমাদের কিছু টেস্ট করতে হয়। কিন্তু আজকাল যেহেতু বলছিলাম না যে একটু আগে আগে শুরু হয়ে যায়, স্কুলে মেয়েরা যেহেতু সব বাচ্চাদের শুরু হয়ে যাচ্ছে, সব বাবা মারা কিন্তু 16 বছর অবধি বসে থাকতে চায় না। তারা তখন এই 13, 14 পেরোলে 15-র মধ্যে তো শিওর দেখি যে চলে আসছে, তখন একটু রিঅ্যাসিওর করার জন্য হয়তো সব টেস্ট না করলেও একটু আল্ট্রাসাউন্ড করে একটু ইউট্রাস ওভারি গুলো ঠিক আছে দেখে রিঅ্যাসিওর করা যায়। আর যদি 16 বছর পেরিয়ে গেলে তখন আমাদের অনেক জেনেটিক টেস্টিং করতে হয়, এসব করে দেখতে হয় কেন হচ্ছে না বা কোনো সমস্যা আছে কিনা। একদমই। অর্থাৎ সুস্মিতা দি, আপনি বলছেন যে আজকালকার আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটাও আমাদের পিরিয়ডের ক্ষেত্রে অনেকটাই ম্যাটার করছে। তো সুস্মিতা দি, সেই ক্ষেত্রে এই যে যারা একদম প্রথম পিরিয়ড ফেস করতে পারে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য গাইডলাইন কি কি রয়েছে? দেখো, প্রথম দিকে যে পিরিয়ডটা হয় বাচ্চাদের, সবসময় যে সেটা খুব সঠিকভাবে হয়, একদম টাইমে টাইমে, যেরকম পরের দিকে আমাদের সাপোজ টু বি একটা ক্লকওয়াইজ, সেরকম তখনও শুরু হয় না। সুতরাং গাইডলাইন বলে কিছু নেই, তবে আমরা সাধারণত বলি যে একটু ডিলেড হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, 1.5 মাস 2 মাসের মধ্যে পিরিয়ডটা হয়ে যাওয়া উচিত। কিন্তু কারুর একটা ফার্স্ট পিরিয়ড হলো, তার 3 মাসের মধ্যে আর পিরিয়ড হচ্ছে না, তখন কিন্তু ডেফিনেটলি ডাক্তার দেখানো উচিত। আর বা বারে বারে হয়ে যাচ্ছে, ছোট বাচ্চারা মানে কষ্টও পায়, প্লাস উচিতও না, তখনও ডাক্তার দেখানো উচিত। তা না হলে আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি পিরিয়ডটা তো একটা হরমোনাল সাইকেল, যেটা শুরু হচ্ছে ব্রেন, ওভারি, ইউট্রাস, জরায়ুর মধ্যে, যে একটা পুরো একটা সিস্টেম শুরু হচ্ছে নতুন করে হরমোনাল, সেটা একটু সময় লাগে। সেই জন্য প্রথম দিকে যে হলে ফার্স্ট 2 বছর, মানে যে যখন থেকে পিরিয়ড মেনার্কি স্টার্ট হচ্ছে তখন থেকে 2 বছর অবধি খুব বেশি ছটফট করার দরকার নেই। মোটামুটি 1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে পিরিয়ড হচ্ছে, ঠিক আছে। কিন্তু তার বেশি বা কম যদি ডিফারেন্সটা হয় পিরিয়ড সাইকেলে, তখন আমাদের একটু দেখতে হবে যে কেন এটা
হচ্ছে। একদমই। এই যে সুস্মিতা দিদি, আপনি কথার মাঝখানে বললেন যে প্রথম মাসটা হলো, তারপরে হয়তো 2-3 মাস পরে নেক্সট পিরিয়ডটা হচ্ছে। এটা প্রথম দিকে ঠিক আছে আপনি যেভাবে এটা বললেন, কিন্তু যারা একেবারে পাকাপাকি এই পিরিয়ডের আওতায় চলে এসেছেন, এরকম অনেক মেয়েরাই কিন্তু রয়েছেন যারা এরকম ইনফ্রিকুয়েন্ট পিরিয়ড এক্সপিরিয়েন্স করছে। তো সেই ক্ষেত্রে এই অনিয়মিত পিরিয়ডটার কারণটা কি? এটা তো এখন একটা ভীষণ সমস্যা, যেটা আমরা সবসময় দেখি যে পিরিয়ডটা ডিলে করে হচ্ছে। হুম দুরকমই দেখি, তাড়াতাড়িও দেখি, সেই সমস্যাটাও আমি তোমায় বলবো, কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ডিলেড পিরিয়ডস। আর এই মেয়েদের আমরা সাধারণত দেখি দে আর অন দ্য ওভারওয়েট সাইড, আচ্ছা। একটু ওজনটা বেশি, হুম বা অনেক সময় দেখা যাচ্ছে একটু হেয়ার লস হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মুখে ব্রণ আসছে। কেন এই সময় তো ব্রণ আসবে, কিন্তু হুম কারোর একটু বেশি আসছে, স্কারিং হচ্ছে, বা হেয়ার গ্রোথ হচ্ছে যেসব হুম জায়গায় পেটে, হাতে, যা মেলদের যে ফাইন হেয়ার হুম তার বদলে একটু কোর্স হেয়ার হচ্ছে, আর পিরিয়ডটা দেরি করে করে হচ্ছে। তো তাদের সাধারণত কিন্তু এটা দেখা যাচ্ছে ইটস এ লাইফস্টাইল প্রবলেম। পলিসিস্টিক ওভারিজ বলা হয়, পিসিওএস। এখন সব স্কুলের মেয়েরা জানে, ওরা সব একদম এসেই আমাকে বলে, ডক্টর আন্টি আমাদের তো কি পিসিওএস হয়েছে। মানে কেন বলছি, কারণ ইট হ্যাজ বিকাম সো কমন, এত কমন হয়ে গেছে এটা, যে আমরা ভাবি অ্যাবাউট 1 in 5 টিনেজ মেয়েদের হুম ঠিক মতো টাইমে টাইমে হচ্ছে না পিরিয়ডটা। হুম তো সেই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিজটা দেখা যায়, বা যদি খুব ঘন ঘন হয়ে যাচ্ছে তখন আবার আমাদের ইনফেকশন ভাবতে হয়, এন্ডোমেট্রিওসিস ভাবতে হয়, সেগুলোও কিন্তু এখন বেশ কমন। একদমই। তবে সুস্মিতা দি, এই পিসিওএস আর পিসিওডির বিষয়টাতেও আসবো, কিন্তু তার আগে আরেকটা সব থেকে কমন বিষয় হচ্ছে পিরিয়ড হওয়া মানেই নানা ধরনের শারীরিক সমস্যা। এই মুড সুইং, পেট ব্যথা, পিঠে ব্যথা, এ ধরনের বিভিন্ন বমি বমি ভাব, এ ধরনের বিভিন্ন সিমটমস থাকে। তো এই এই জিনিসগুলো হওয়াটা কতটা স্বাভাবিক? দেখো, এইটা তো একটা কিছুটা না, একটা বাড়ির অ্যাটমসফিয়ারের ওপর, স্কুলের ওপর, বন্ধুদের ওপর। এটা তো একটা মেয়ের জন্য একটা নতুন জিনিস, যেটা একদম। স্টার্ট হয় বা গ্র্যাজুয়ালি অ্যাকসেপ্ট করে নেয়, হুম যে এই মাসের এই 3-4টে দিন একটুখানি আমাকে স্লো ডাউন করে দেবে, বা আমার একটু ব্লোটিং হবে, হুম একটু গা হাত পা গুলো ফোলা ফোলা লাগছে, পেটটা ফোলা ফোলা লাগছে, তারপরে ব্লিডিং হচ্ছে, একটু উইকনেস হয়। এগুলো কিন্তু কিছুটা নর্মালের মধ্যে পড়ে। ফার্স্ট দিনে একটু পেটে ক্র্যাম্পস হলো, ব্যথা হলো, তারপর এটা চলে যাবে, এগুলো হুম হচ্ছে নর্মাল। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে, হুম মানে এমন পেট ব্যথা হচ্ছে সে স্কুলে যেতে পারছে না, একদম। কাজে যেতে পারছে না, হুম তখন কিন্তু ওটাকে না ভাবা উচিত যে এটা তো নর্মাল, বা খুব হেভি ব্লিডিং হচ্ছে, হুম যে পেটে ব্যথা, হেভি ব্লিডিং, উইকনেস হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। কারণ আমি এটা বারবার দেখি, অনেক লোকেরাই ভাবে এটা একটা খারাপ রক্ত হুম যেটা বেরিয়ে যাচ্ছে হুম ঋতুস্রাব হয়ে, সেটা কিন্তু খুব ভালো হচ্ছে ওর জন্য, ওর হুম খুব ভালো পিরিয়ড হয়, একদম ক্লটস পড়ছে, ব্যথা হচ্ছে। কিন্তু সেটা কিন্তু নয়, আচ্ছা। এটা কিন্তু আমাদেরই রক্ত বডিতেই তৈরি হচ্ছে, অনেকটা বেরিয়ে যাওয়া, ক্লটস পড়া, ব্যথা হওয়া, মানে কিন্তু ওর কিছু একটা প্রবলেম হচ্ছে। তখন কিন্তু জিনিসটাকে, এটা খুব ভালো বা এটা কারণ একটা মেয়ের তো একটা ক্যাপাসিটি আছে ব্লাড তৈরি করার, হুম সে একদম। 28 দিনের মধ্যে তো ওই ব্লাডটাকে আবার রিপ্লেনিশ করতে পারছে হুম না, যে আবার সে, তখন তার ধীরে ধীরে অ্যানিমিয়া হয়ে যায়, যে রক্তশূন্যতা একটা হুম ব্যাপার আছে, যেটা খুব কমন আমাদের দেশে মেয়েদের এই বয়সে, স্পেশালি কম বয়সের এবং মিডল এজেড। হুম তো সেই জন্য আমরা এখন বারবার বলি যে একটু ডাক্তারের সাথে পরামর্শ করতে, যে কেন এটা অতিরিক্তটা কিন্তু ভালো না। একদমই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ আমরা প্রতিদিনই বলতে গেলে এই জিনিসগুলো শুনে থাকি, এই ধরনের ফিজিক্যাল কমপ্লিকেশন গুলো। তো তার পাশাপাশি এই যে আমি একটু আগেই বলছিলাম পিসিওডি, পিসিওএস এর ব্যাপারে আসবো। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে পিসিওডি বা পিসিওএস এর একটা ক্লিয়ার ইমেজ তুলে ধরতে পারেন, বিশেষ করে এটা পিরিয়ডকে কিভাবে প্রভাবিত করছে? হুম। একটা খুব আমি জানি এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক, সবাই ভীষণভাবে এটা শুনতে চায় বা ফেস করছে প্রবলেমটা, একদম। যেটা আমি এতক্ষণ বলছিলাম, ইটস বিকাম ভেরি কমন। কারণ পলিসিস্টিক ডিজিজ আর সিনড্রোম, হুম এটা হচ্ছে পিসিওএডি আর পিসিওএস।
আগে ওটাকে ডিজিজ বলা হতো, মানে ডিজিজ কথাটার মধ্যে একটা নেগেটিভিটি আছে না, যে একটা অসুখ, কিন্তু এখন দেখা যাচ্ছে ইটস লাইক আ সিনড্রোম, কারণ এর মধ্যে অনেকগুলো হরমোনের প্রবলেম আপ ডাউন হতে পারে। আর আমাদের এশিয়ান পপুলেশনে না, আর স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে এখানে আমাদের ডায়াবেটিসটা খুব কমন, ব্লাড সুগার প্রবলেম। ব্লাড সুগারের যে সবাই শুনেছো তো ইনসুলিন বলা হয়, ওই ইনসুলিন রেজিস্ট্যান্স একটা হয় ইনসুলিন রিসেপ্টরে, সেটা থেকেই কিন্তু প্রথম দিকে পলিসিস্টিক ওভারিজ হিসেবে মেয়েরা আসে, যেখানে পিরিয়ড হচ্ছে না, বা ওই রকম হেয়ার লস হচ্ছে, মুখে ব্রণ বেরোচ্ছে, এসব জায়গায় পিগমেন্টেশন হয়, তারপরে হাতে, পায়ে, বুকে, পেটে হেয়ার গ্রোথ হচ্ছে, মানে কোর্স হেয়ার, মোটা মোটা ছেলেদের মতো চুলের কোয়ালিটিটা হয়ে যাচ্ছে, সিমটমস, এইগুলো কি সব কিছু হরমোনের জন্য হচ্ছে, এবং সেইগুলোর জন্যই ওটাকে এখন সিনড্রোম বলা হয়। মানে অনেক কিছু মিলিয়ে, ইট ইজ নট ওয়ান পার্টিকুলার ডিজিজ, যে অনেকগুলো তার মধ্যে না হরমোন আছে আমাদের, এগুলো এফেক্টেড হয়, প্রোল্যাকটিন এসব, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এগুলো দেখবে মেয়েদের মধ্যে থাইরয়েডের সমস্যাটাও খুব বেশি। সেই জন্য তো এইটাকে সব মিলিয়ে একটা সিনড্রোম বলা হয়। এর জন্য আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, এগুলো সব দিয়ে ডায়াগনোসিস, ইনসুলিন টেস্ট, এগুলো সব করে একটা ডায়াগনোসিস করা হয়। আর ওই ডিজিজ কথাটা এখন আমরা খুব একটা বলি না, তবে ইট ইজ ভেরি কমন, মেনলি বিকজ ইটস এ লাইফস্টাইল প্রবলেম। আমরা তো খাই অনেক বেশি আগের থেকে, এখন আমাদের কোয়ালিটি অফ ফুড ভালো, আমাদের নাম্বার অফ মিলস আমরা দুমদাম এখানে ওখানে খাচ্ছি, বাইরের ফুড খাচ্ছি, আর এক্সারসাইজ করছি না। বাড়ি থেকে বেরোলেই গাড়ি, বাস, স্কুটি, যার যেটা, হাঁটছি না, যা খাচ্ছি সেটা বার্ন ডাউন করছি না। সেই জন্যই কিন্তু এটা একটা লাইফস্টাইল প্রবলেম। মেয়েরা আসলে আমি ফার্স্টেই ওদের এই লাইফস্টাইল কাউন্সেলিংটা করি। একটু দুঃখ পায়, একটু রেগে যায় আমার ওপর, কিন্তু এটা দরকার, কেন ওয়েট লুজ করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু হেলথি ফুড খেতে হবে, তাহলে কিন্তু এই সিনড্রোমটা, এই কমপ্লেক্স জিনিসটাকে অনেক আয়ত্তে রাখা যাবে, ঠিক ব্লাড সুগারের মতো। তা না হলে এদের আবার 40 বছরের পরে গিয়ে দেখা যায় ব্লাড সুগার প্রবলেম ধরছে একই পেশেন্টদের। তো সেই জন্য ওরা যদি ছোটবেলা থেকে লাইফস্টাইলটা মডিফাইড হয়, তা হবে না তো বলতে পারি না, বা হয়তো 40-এর জায়গায় 50 বছর বয়সে গিয়ে সে ব্লাড সুগার প্রবলেমটা হবে, কিন্তু মানে হবেই যদি এই মানে ইউজুয়ালি দেখা যায় যে এগুলো খুব ক্লোজলি রিলেটেড। আমরা একটা ফ্যামিলি হিস্ট্রি নিই সবসময়, বাবা মার কারোর ব্লাড সুগার প্রবলেম আছে, এইরকম আর কি, তাহলে আমরা আরো বেশি ওকে ভাবি, কারণ আল্ট্রাসাউন্ড এগুলো তো হবেই, কিন্তু একটা বাচ্চা মেয়ে, কম বয়সী মেয়েদের বারবার ওষুধ খাওয়া বা বারবার ডাক্তার, এগুলো পেশেন্ট তৈরি হয়ে যায়, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সেই জন্য আমরা চাই যে লাইফস্টাইলটা যদি ঠিক থাকে, পিরিয়ডটা যদি ঠিক করে হয়, সিমটমস যদি কম হয়, বা অনেক সময় স্কিনের ডাক্তারের কাছে গেল এইসব প্রবলেমের জন্য, স্কিনের ডাক্তার গাইনির কাছে পাঠালো, কারণ ওটা পিসিওএস বলে। একদম। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আজকাল আমাদের সবার ব্যস্ত জীবন, আমরা সবাই কেউ কাজে যাচ্ছি, স্কুল, কলেজ, খেলাধুলো, এসব তো রয়েছেই। তো এই পিরিয়ডের টাইমে স্বাভাবিক জীবনযাপন, এই যেগুলো স্কুল, কলেজ, খেলাধুলো, অফিস, তো এইটা কতটা নিরাপদ বা কতটুকু করা উচিত, এই দৌড়ঝাঁপগুলো? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। পিরিয়ড হচ্ছে মানে সবকিছু বন্ধ করে দেওয়া উচিত না, কারণ ওটা কিন্তু আমাদের নর্মাল, মেয়েদের বডিটা ওইভাবে তৈরি ফর পিরিয়ডস, ইটস নট আ ডিজিজ। প্রেগন্যান্সির জন্য আমাদের বডিটা তৈরি সেই রকমই। সুতরাং কিন্তু কিছু জিনিস আমাদের করতে হবে। আমরা যেটা সবসময় বলি যে একটু হাঁটবে, একটু ওয়াকিং, একটু লাইট এক্সারসাইজ, একটুখানি বডি ম্যাসাজ, কারণ একটু ওয়াটার রিটেনশন হয়, তো একটু ব্লোটিং হয়, তো ওই সময় তো যদি একটু ম্যাসাজ হয়, একটু আরাম হয়, একটু হট শাওয়ার, হট ওয়াটার ব্যাগ বা হিট প্যাড যেগুলো আজকাল পাওয়া যায়, ওইগুলো নিলে, কারণ তখন ওই পেলভিসে, কোমরের দিকে ব্লাড সাপ্লাই একটা কনজেশন হয় ডিউরিং প্রেগন্যান্সি, তো এই ওয়ার্মথটা দিলে ওই ব্লাড সাপ্লাইটা একটু ভালো হয়, তখন ওদের একটু আরাম হয়। তারপরে অনেক কিছু করা যায়, আকুপ্রেশার, আকুপাংচার, এসব করে যাদের বেশি ব্যথা হয়, কিন্তু যাদের অতটা দরকার হচ্ছে তাদের কিন্তু নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, তখন ডাক্তার দেখানো উচিত। বা কিন্তু একদম এক্সারসাইজ বন্ধ করে দেওয়া বা
খুব একটা অন্যরকম কিছু খাওয়া, নাথিং লাইক দ্যাট। একটুখানি জলটা ওই সময় বেশি করে খেতে হবে। তারপর অনেক সময় একটুখানি ওই অ্যারোমা থেরাপি সব আজকাল একটুখানি লোকে করে, একটু মনটা ডাইভার্ট হলো, একটু ব্যথাটা। কিন্তু এইগুলো না ইউজুয়ালি ফার্স্ট 1-2 দিনই থাকে এই সিমটমস গুলো, তারপরে আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে এগুলো আগেও থাকছে সিমটমস গুলো, পরেও থাকছে, তখন কিন্তু এই মানে শুধু এগুলোর উপর ডিপেন্ড করা যাবে না, ট্রিটমেন্ট লাগবে। আর কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি, নর্মাল লাইফস্টাইল একদম কন্টিনিউ করা উচিত। শুধু হেভি ওয়েট লিফটিং বা যারা স্প্রিন্ট দৌড়চ্ছে বা যারা অ্যাথলেটিক সুইমিং অনেকক্ষণ ধরে করছে বা খুব হেভি এক্সারসাইজ, সেইগুলো কিন্তু করা উচিত না। অনেকের আবার একটা ধারণা হয় যে আমি যদি এখন খুব এক্সারসাইজ করি, অনেকটা হাঁটি, বোধহয় আমার একটু বেটার হবে। ওইটা কিন্তু তখন বডি নিতে পারে না, কারণ ওই সময় তো একটু রক্তক্ষরণ হচ্ছে, সেই সময় বডিটা একটা উইকনেস থাকে, একটু রেস্টও দরকার। একদমই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, আর আপনি এত সুন্দর করে এটা সহজভাবে বললেন, আশা করি আমাদের দর্শকদের বুঝতেও কোনো অসুবিধা হয়নি। তার পাশাপাশি এই পিরিয়ডটাকে রিলেট করে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে তারা কোন প্রোডাক্টটা ইউজ করবে। কারণ মার্কেটে একটা সময় ছিল যখন শুধু প্যাড ছিল, এখন এসেছে কাপ, তারপরে এসেছে ট্যাম্পন। তো সেই ক্ষেত্রে অনেকের মধ্যে এই কনফিউশনটা চলে আসে, বিশেষ করে যারা নতুন নতুন এই পিরিয়ড এক্সপিরিয়েন্স করছে, যে তারা প্যাড ইউজ করবে, ট্যাম্পন ইউজ করবে নাকি কাপ ইউজ করবে। তো আপনার কি মনে হয় এর মধ্যে থেকে সেফ কোনটা? দেখো, এইটা না একটা ভীষণ পার্সোনাল ব্যাপার। চয়েস যেমন আছে, আবার প্রত্যেকটার মানে ব্যবহার করাটা কতটা সোজা, কতটা নিরাপদ, আর কতটা সাইড এফেক্ট বা ভুল ব্যবহার করলে কি হতে পারে। এখন প্যাড ব্যাপারটা তো এসে যাচ্ছে, সুতরাং ইট ইজ, আমরা এত এখন জানো তো সব স্কুলে টুলে সব জায়গায় গ্রামে গঞ্জে গিয়ে প্যাড দিচ্ছি, বিকজ ওটা খুব সুবিধে ব্যবহার করতে। কিন্তু ওটার একটা প্রবলেম হচ্ছে, ওটা বারবার চেঞ্জ করতে হয়, বারবার চেঞ্জ করতে হয়। আর ডিসপোজাল, প্যাড ডিসপোজাল, এখন যেহেতু বাচ্চা কম হয়, মেয়েদের পিরিয়ড এত বেশি হয়, তো এখন দুনিয়াতে এইটা প্যাড ডিসপোজালটা একটা বিরাট ইয়েতে দাঁড়িয়ে গেছে, যে এত এত প্যাড, সেটাকে যেভাবে ডিসপোজ করে সেটাকে নষ্ট করা হচ্ছে, তাতে পলিউশন হচ্ছে। তো তার জায়গাতে কি বেরোচ্ছে এখন, মেনস্ট্রুয়াল কাপ। এখন মেনস্ট্রুয়াল কাপ কিন্তু আমাদের মেয়েদের জন্য, আমাদের ইন্ডিয়ান মেয়েদের না খুব একটা হ্যাবিট নেই যে নিজেকে সেলফ ফিঙ্গার্স দিয়ে নিচে কিছু ঢোকানো বা সেলফ এক্সামিন করা। এগুলো হয়তো ওয়েস্টার্ন মেয়েরা একটু বেশি কমফোর্টেবল, আমাদের মেয়েদের একটু কম। কিন্তু এখন মেয়েরা যেহেতু জিনিসটা দেখছে, আর সোশ্যাল মিডিয়াতে এখন ভীষণ এফেক্ট, ওরা যদি জিনিসটা, মেনস্ট্রুয়াল কাপটা খুব হাইজেনিক, খুব, ওটা কোনো একবার কিনে নিলে ওটা অনেকদিন চলবে, টাকা পয়সার ব্যাপারটাও একটা ব্যাপার আছে যে ওটা অনেকবার ইউজ করতে পারবে, কিন্তু ওটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, আর ম্যাক্সিমাম অফ 12 আওয়ার্স। ওটা কিন্তু মানে আমি যেহেতু আজকের দিনটা ব্লিডিংটা কম হচ্ছে, একটা মেনস্ট্রুয়াল কাপ লাগিয়ে আমি সারাদিন চলে গেল, সেটা করা যাবে না, তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। ইভেন প্যাডের ক্ষেত্রেও হ্যাঁ, অ্যাবসলিউটলি। প্যাডে কি হয়, ইনফেকশনটা লোকাল হয়, ওখানে র্যাশ হয়, ইরিটেশন হয়, সেটা কিন্তু সামলানো সুবিধে। কিন্তু মেনস্ট্রুয়াল কাপে যদি ইনফেকশন হয়, জিনিসটা তো ভেতরে থাকছে, ইনফেকশন একদম জরায়ুর ভেতরে ঢুকে যাচ্ছে, ওটাকে টক্সিক শক সিনড্রোম বলে। সেটা কিন্তু অনেক একদম ব্লাড অব্দি চলে যেতে পারে, শকে চলে যেতে পারে। সেই জন্য মেনস্ট্রুয়াল কাপ প্লাস ওটাকে পরিষ্কার রাখতে হবে। মেনস্ট্রুয়াল কাপকে যে কিভাবে পরিষ্কার, সব ইনস্ট্রাকশন যেগুলো লেখা থাকে ওগুলো কিন্তু ফলো করতে হবে, যে ওটাকে সেই ব্যবস্থাটা থাকা উচিত বাড়িতে, যে আমি একটা এইভাবে মেনস্ট্রুয়াল কাপটাকে ক্লিন করব, ওটাকে ফোটাবো, যেভাবে পরিষ্কার করব। আর ট্যাম্পনটা তো খুব সুবিধে, ইন দ্য সেন্স ওটা বেশিক্ষণ রাখা যায়। ট্যাম্পনটা স্পেশালি যারা সুইমিং করছে, ড্রাইভিং করছে, তারপরে নানা রকম ইউনিফর্ম পরতে হচ্ছে, ধরো এয়ার হোস্টেস, ওদের জন্য কিন্তু ট্যাম্পনটা সুবিধে। ট্যাম্পনেরও একই ব্যাপার, বিকজ ওটা ভেতরে ইনসার্ট করতে হচ্ছে, সেই জন্য ওটা কিন্তু চেঞ্জ করা উচিত, ঠিক করে বার করা উচিত, এবং ওটারও ডিসপোজাল প্রবলেম আছে, ওটাকে বাট সেগুলো কিন্তু ইউজেবল। আর প্যাডটা তো ফার্স্ট স্টেজে অনেকেই ইউজ করে, তারপর আস্তে আস্তে যখন মেনস্ট্রুয়েশন নিয়ে অনেকটা স্বাবলম্বী হয়ে যায় মেয়েরা, তখন আস্তে আস্তে বা বয়স বাড়ে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়, তারপরে
ট্যাম্পন ইউজ করে, তারপরে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে। আর কিন্তু এই ট্যাম্পনেও একটু সাবধান থাকতে, মেনস্ট্রুয়াল কাপটা খুবই ভালো, কিন্তু যদি ঠিক করে ইউজ করে। আর যদি ঠিক করে ইউজ না করে, ওর থেকে সাইড এফেক্ট হতে পারে। একদমই। তবে আমি শুরুর থেকে আপনার সঙ্গে যে কথাগুলো বললাম সেখানে ডাক্তারের পরামর্শ বা ডাক্তার কি ধরনের হেল্প করতে পারে আমি সেগুলো আপনার কাছ থেকে শুনলাম এবং আমার দর্শকরাও শুনলেন। তো সবসময় কি ডাক্তারের শরণাপন্নই হতে হবে নাকি একটা লিমিট আছে যেখানে ঘরোয়া কোনো পদ্ধতিও কাজে লাগতে পারে? ঘরোয়া পদ্ধতি ইজ অলওয়েজ ফার্স্ট। দেখো, এক পিরিয়ড একটা মানে পুরো যতদিন মেয়েটার মেনস্ট্রুয়েশন হবে, সেটা কোনো প্রবলেম হলেই ডাক্তারের কাছে যাবে না। একদম। মা, মাসি, দিদা যা বলবে সেটা ঠিক আছে, হুম, হুম, কিন্তু এর মধ্যে একটা প্রবলেমও আছে যে হুম, অনেক সময় যদি মেয়েটার কোনো সমস্যা থাকে, সেটা হুম, আন্ডার প্লেড হয়ে যায়। হুম, যেমন আজকের দিনে আমরা সবসময় বলি, এই এন্ডোমেট্রোসিস বলে একটা অসুখ খুব কমন এখন দেখা যাচ্ছে, ভীষণই কমন, 20% অব্দি মেয়েদের হচ্ছে। তো সেইটাতে না পেটে ব্যথা হয়, হুম, আর ক্লটস পড়ে, হেভি ব্লিডিং হয়, ইররেগুলার পিরিয়ডস হয়। আর তখন সবাই বলে, ওটা তো হবে, বাড়িতে ঘরোয়া একটু জিঞ্জার টি দিল, একটু পিপারমেন্ট টি দিল, একটু হট ওয়াটার ব্যাগ দিল, বা একটা আইবুপ্রোফেন ট্যাবলেট দিল, প্যারাসিটামল দিল, এরকম করে ব্যথাটা তো কমে গেল, কিন্তু ডিজিজটা ভেতরে বাড়তে থাকে। হুম, সে গিয়ে ওভারি, সব ইন্টেস্টিন, পেচ্ছাপের থলি, ব্ল্যাডার, রেকটাম সবাইকে ধরে নেয়। আর সেটা যতক্ষণে ও আর এই ঘরেলু রেমেডিস গুলো হচ্ছে না, যখন ডাক্তারের কাছে আসে, ওগুলো স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 করে অনেকটা বাড়তে থাকে। দেরি হয়ে যায়। সেই জন্য আমি বলি কি, সবসময় বলি যে তোমরা একবার ডাক্তার দেখিয়ে নাও হুম, যে কি হচ্ছে, কেন এখন এগুলো আমাদের খুব অ্যাওয়ারনেস এসে গেছে ডাক্তারদেরও। ওই বলে না, ও ঠিক আছে ঠিক আছে, ব্যথা হচ্ছে, আবার তোর বাচ্চা হলে ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ, ওইটা কিন্তু সলিউশন নয়। কারণ এটা যখন এই এন্ডোমেট্রিওসিস যখন বাড়তে থাকে, তখন কিন্তু আর পরে বাচ্চা আসে না। হুম, সেই জন্য ওটার কিছু ট্রিটমেন্ট অপশনস আছে, সেটা যদি একটু বুঝিয়ে দেওয়া হয়, হুম, শি নোজ যে হ্যাঁ, আমার এই প্রবলেমটা আছে, আমি এটাকে এইভাবে ডিল করব। হুম, বাড়ির লোকেরা জানে, ওরা সেইভাবে বাড়ির যা যা দিচ্ছে আর কি, ঘরেলু রেমেডিস তো নিশ্চয়ই দেবে, কিন্তু একটা সার্টেন এক্সটেন্ট অব্দি। একদম। তার বেশি কিন্তু ওটাকে, প্রবলেমটাকে নেগলেক্টও করা উচিত না, আন্ডার প্লেও করা উচিত না, যে আমারও হতো, অমুকেরও হয়েছে, হুম, এগুলো হয়, এটা নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই, এটা কিন্তু ঠিক না। একদমই। তবে এই যে সুস্মিতা দি আপনি মাঝখানে কিন্তু কয়েকবার এই যে মেডিসিনের কথা বললেন যে প্যারাসিটামল খাওয়ানো হয় বা অন্য কোনো ওষুধ দেওয়া হলো। এরকমও আমরা কিন্তু অনেক শুনতে পাই যে এই যে যখন পিরিয়ডের টাইমে পেটে ব্যথা বা এই ধরনের ব্যথা হয় তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই শোনা যায় যে তারা পেইন কিলার খান। তো এই ব্যথার ক্ষেত্রে পেইন কিলার কতটা সেফ? দেখো, একটা যে ছিল না আগে আইডিয়া, যে এখনো, আগে না, এখনো আইডিয়া আছে যে এটা নর্মাল ব্যথা, হুম, এই ব্যথাটার জন্য পেন কিলার খেলে খুব খারাপ হয়ে যাবে হুম, এবং পরে কোনোদিন বাচ্চা হবে না। হুম, মেয়েরা ইজ অলওয়েজ রিলেটেড উইথ পিরিয়ডস, উইথ বাচ্চা। হুম, হ্যাঁ, হুম, হুম, তো সেটা কিন্তু ঠিক না। কেন, এখন পেন কিলার মানে, আমি যদি এখন ওষুধের দোকানে গিয়ে পেন কিলার বলি, হুম, সে একটা দুম করে একটা কড়া পেন কিলার দিয়ে দেবে, একদম। সেটা ঠিক না। কিন্তু এই পিরিয়ড জন্য যেটা, এই ধরনের যে অসুখগুলো আমি বলছিলাম না, পলিসিস্টিক ওভারিজ, হুম, হুম, এন্ডোমেট্রিওসিস, এইগুলো রিলেটেড যে ব্যথা হয়, তার জন্য অন্য ধরনের পেন কিলার পাওয়া যায়, আচ্ছা। যেটা ব্লিডিংটাও কমায় আর পেনটাও কমায়। হুম, সেগুলো কিন্তু সেফ খাওয়া। সেগুলো তো সব সারা মাস তো আর খাচ্ছে না, একদম। হয়তো ফার্স্ট দিন কি সেকেন্ড দিন হুম, খাচ্ছে। হুম, কিন্তু কারণ তোমাকে তো লাইফস্টাইলটাও দেখতে হবে। এখন মেয়েদের কত পড়াশুনো, কত অ্যাক্টিভিটি, চাকরি বাকরি, কোন জায়গাতে গিয়ে আমরা বলবো আমরা ছেলেদের মতো সমান কাজ করব, এতে একদম। কেউ তো আমাকে 4 দিন ছুটি দেবে না বাড়িতে বসে থাকার জন্য। হুম, সুতরাং তার একটা কমফর্টও আমাকে দেখতে হবে, তার ওয়ার্ক কমফর্ট দেখতে হবে, হুম। সেগুলো দেখে স্পেসিফিক পিরিয়ডের জন্য পেন কিলার আছে, সেগুলো ডিসপেন্স করা যায়। আচ্ছা। তার পাশাপাশি সুস্মিতাদি আমরা প্রায় আমাদের আজকের অনুষ্ঠানের শেষেই চলে এসেছি। তো অনেকেই এখনো মনে করে পিরিয়ডটা একটা লজ্জার বিষয়। আ অনেকে অজ্ঞতার কারণে বা লজ্জার কারণে এটা নিয়ে খোলাখুলি কথা বলতে চান না। ইভেন আপনি যে এতক্ষণ ধরে বললেন, আপনার কথাতেও কিন্তু এ ধরনের অনেক এক্সাম্পল বেরিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে এই ২০২৫ এ দাঁড়িয়ে আপনি এই বিষয়ে কি বলবেন? এটা তো ১০০ বার আমি বলবো যে আমরা অনেকটা এগিয়ে এসেছি,
কিন্তু আরো অনেক বাকি আছে এগোতে, ইন দ্য সেন্স অফ পিরিয়ডটা একটা ট্যাবু, এটা নিয়ে কোনো কথা বলবে না, আর কারোর সাথে ডিসকাস করবে না, ছেলেদের তো বলবেই না। কিন্তু আমি এই যে বলি এগিয়ে এসেছে, তার কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা তো এই স্কুল কলেজে আমি দেখলাম, কলেজে কোনো মেয়ের খুব পিরিয়ডের পেটে ব্যথা হচ্ছে, ক্লাসের ছেলে বন্ধুই কিন্তু পেন কিলার নিয়ে এসে যেটা ও বলছে দিচ্ছে। এইগুলো শুনলে আমার মনে হয় না আমরা এগিয়েছি, কারণ এটা কোনো লজ্জার বিষয়ই না, ভগবান আমাদের এইভাবেই তৈরি করেছে, আমাদের এইটা হবে, তার সাথে ব্যথা হবে, এবং এটাকে নিয়ে কথা বলা। এটাকে আগের কিছু ব্যাপার ছিল, হয়তো মেয়েরা এই সময় রেস্ট পেতো না, বড় বড় সংসার ছিল, বলে দেওয়া হতো এই 4 দিন কোথাও যাবে না, কিচ্ছু করবে না, ঠাকুর ছোবে না, তার কারণ কি মেয়েটাকে প্রোটেক্ট করা হতো, যাতে ওই 4 দিন ও একটু রেস্ট পায়, ওকে গিয়ে হেসে ঠেলতে না হয়, ওর যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, ওর যে উইকনেসটা, একটু খাওয়া দাওয়া গুলো ঠিক করে রেস্ট নিলে ও ভালো থাকবে। কিন্তু আজকের দিনে যেখানে মেয়েরা নিজেদের খাবার নিজেরা নিচ্ছে, নিজেরা কাজ করছে, সেখানে কিন্তু ওরা কথাও বলে, এবং এটা উচিত, কারণ তারপর রিলিজিয়াস গ্রাউন্ডস থাকে যে ঠাকুর ছোবে না, এই করে না। আমি তো সবসময় বলি, তুমি জানো কি তোমরা যে আজকে এত আমরা জয় মাতা দি করে সবাই যে যাচ্ছে, এত সিঁড়ি ভেঙে নিয়ে তারপরে গিয়ে লাস্টে পিরিয়ড শুরু হয়ে গেল। তো ওইখানে যখন পুরোহিত মশাইরা বলেছে যে না তোমরা পুজো দিতে পারো, সুতরাং তার মানে কি হচ্ছে, ঠাকুরও তো, তিনিও তো মাই, তো সে তার কাছে যদি আমরা যাই, যেতে যেতে যদি পিরিয়ড হয়ে যায়, ইউ আর অ্যালাউড, তার মানে রিলিজিয়াস কনসিয়াসনেসটাও আসছে যে হ্যাঁ না এই মেয়েটা এত কষ্ট করে এসছে, ও যেতে পারবে, এটা বডিরই একটা পার্ট। সেইটা যখন রিয়েলাইজেশন হচ্ছে আমাদের, খুব ভালো সাইন, পজিটিভ সাইন। কিন্তু ওটাকে নিয়ে কথা বলবো না, ওটা ব্রেস্ট ক্যান্সার, ইউট্রাইন ক্যান্সার, এত ইন্ডিয়াতে সার্ভাইকাল ক্যান্সার এত বেশি কেন মারা যায়, কারণ কথা বলে না, কথা বলেন। এটা যে ব্লিডিং হচ্ছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তারপরে ব্লিডিং স্টার্ট হচ্ছে, লজ্জায় কাউকে বলতে পারলো না, তার ফলে কি হলো, তার ক্যান্সার যেটা ফুল ট্রিটমেন্ট আছে সেটা দেরি করে ডিটেক্টেড হলো, সেই ধনে প্রাণে গেল, বাড়ির লোকের সব টাকা শেষ হয়ে গেল, সব সময় নষ্ট হয়ে গেল, মানুষটাও চলে গেল। সেই জন্য আমরা সবসময় বলি কথা বলো, ইট ইজ যেমন আরেকটা অসুখ, এটাও আরেকটা অসুখ, এগুলো কোনো বডির কোনো পার্টই আমাদের এমন কিছু নয় যেটা নিয়ে আমরা কথা বলতে পারি না, বা এক্সট্রা বানিয়েছে বা দরকার নেই। সুতরাং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই নিয়েই কথা বলা যায়। একদমই। অর্থাৎ আজকে সুস্মিতাদের এই আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলো জানতে পারলাম, তার থেকে আমার শেষে একটাই কথা বলার আছে, যে এই পিরিয়ডের বয়স, অনিয়মিত পিরিয়ড, বা আমাদের এই যে ফিজিক্যাল কমপ্লেকশন যেগুলো হচ্ছে, এগুলো আমাদের শরীরের কিছু সংকেত, আগাম সতর্কবার্তা, যেগুলো অবহেলার বদলে খুব যত্ন সহকারে দেখা উচিত আমাদের। তো আজকে আমরা কথা বললাম বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সুস্মিতা মিত্রের সঙ্গে। সুস্মিতা দি, এতটা খোলাখুলিভাবে এই বিষয়ে কথা বলার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকের এই এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে বা শারীরিক সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানান, সে বিষয়েও কথা হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই। নমস্কার। নমস্কার।